ইরানে আইআরজিসির উপর হামলা করতে ট্রাম্পের কাছে ধর্ণা। ইরানে জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ছাড়া ইরানে হামলার কথা ভাবছে ইসরায়েল। ভারতের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের। গাজায় ভয়াবহ অস্ত্র ব্যবহার ইসরায়েলের। বাতাসে মিলিয়ে গেছেন হাজারো ফিলিস্তিনি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলাভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভরত সাধারণ জনগণকে সমর্থন দিতে আইআরজিসির ওপর হামলা প্রয়োজন। সেলেম নিউজ চ্যানেলের রেডিও উপস্থাপক হিউটকে দেওয়া এক সাক্ষাৎকারে পাহলভি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপই কেবল বিক্ষোভকারীদের সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। তিনি আইআরজিসিকে সরকারের প্রধান দমনযন্ত্র হিসেবে আখ্যা দেন। পাহলভি বলেন, এটি ধীরে ধীরে একটি গণ বিপর্যয়ের দিকে যাচ্ছে। নিজেদের মুক্তির জন্য যে সাহসী ইরানিরা লড়াই করছে, তাদের জন্য মাঠ সমান করার একমাত্র উপায় হলো প্রয়োজনীয় সহায়তা। সেই শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, যে শক্তি সরকার অর্থাৎ খামেনির প্রশাসনের নিজ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করছে। তিনি আরও বলেন, ইরানি জনগণ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিশ্রুত সহায়তার অপেক্ষায় রয়েছে এবং তারা আশা করছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে সেই সহায়তা আসবে। বিশ্লেষকদের মতে পাহলাভির এই বক্তব্য ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনাকে আরও সামনে নিয়ে এসেছে, যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের জলসীমা এড়িয়ে চলতে বলা হয়েছে। খবর আল জাজিরার। ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনে এ সতর্কতা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মার্কিন জাহাজের ক্যাপ্টেনরা যেন ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি ইরানি বাহিনী কোনো মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে উঠে পড়ে, তবে ক্রুরা যেন জোর করে বাধা না দেন। তবে বাধা না দেওয়ার অর্থ এই নয় যে জাহাজে ওঠার সম্মতি দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করে যতটুকু সম্ভব ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে পূর্ব দিকে যাওয়ার সময় ওমানের জলসীমার কাছাকাছি দিয়ে চলাচল করতে বলা হয়। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক দফা পরোক্ষ আলোচনা হয়েছে। এর আগে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বরাবরই বাণিজ্যিক জাহাজ ও নৌপথগুলো হুমকির মুখে থাকে। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় দুই দেশে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল, যা ইতিহাসে ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। সম্প্রতি গাজা যুদ্ধের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে এই হামলা। গত বছরের জুনে ইসরায়েল ইরানে বোমা হামলা চালানোর পর ইরানি আইন প্রণেতা হুমকি দিয়েছিলেন, যুদ্ধ বাড়লে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। পারস্য উপসাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করা এই প্রণালী বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর প্রণালীতে নৌমহড়া চালায়। তখন যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, তেহরান যেন অনিরাপদ ও অপেশাদার আচরণ না করে। পরে মার্কিন বাহিনী দাবি করে, তাদের একটি বিমানবাহী রণতরীর কাছে চলে আসার একটি ইরানি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তেল আবিবের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। তারা স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে ইসরায়েল এককভাবে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অবকাঠামো ভেঙে দেওয়ায় ইসরায়েলি পরিকল্পনার কথা গত কয়েক সপ্তাহে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এসব আলোচনায় সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার সম্ভাব্য সামরিক কৌশল তুলে ধরেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রে হামলার পরিকল্পনাও রয়েছে। একটি সূত্র বলছে, আমরা আমেরিকানদের জানিয়েছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান যদি আমাদের নির্ধারিত চূড়ান্ত সীমা অতিক্রম করে, তাহলে আমরা একাই হামলা চালাবো। তবে তিনি যোগ করেন, এখনো ইরান সেই সীমা অতিক্রম করেনি। তবু ইরানের ভেতরের পরিস্থিতি ইসরায়েল নিয়মিত নজরে রাখছে। ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তারা স্বাধীনভাবে পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। তারা কোনোভাবেই ইরান
ইরানকে এমন মাত্রায় কৌশলগত অস্ত্র পুনর্গঠনের সুযোগ দেবে না যা ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে। এক প্রতিরক্ষা কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে এ সময় ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় বড় ধরনের আঘাত হানা সম্ভব। এমন সময় ইরানি যুক্তরাষ্ট্র ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগে দমনপীড়ন বাড়ছে। এর মধ্যে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে গত মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সুবিধার্থে কাজ করার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ওই 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে 3 জন বিশিষ্ট রাজনীতিবিদও রয়েছে। এর মধ্যে দেশটির নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে আরও 7 বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। এদিকে ভারতের যে কোনো উস্কানির জবাবে কঠোর ও সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, লজ্জাজনক পরাজয়ের পর ভারত আবারও তার প্রক্সি বাহিনীর মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসবাদ বাড়িয়ে তুলছে। ভারত যতক্ষণ না তার আগ্রাসী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ করবে, ততক্ষণ দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শাহবাজ শরীফ বলেন, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো সেই একই দৃঢ়তা ও কার্যকারিতা দেখাবে যেভাবে শত্রু যুদ্ধবিমান মোকাবেলার ক্ষেত্রে দেখানো হয়েছে। আমরা শান্তি চাই, তবে তা হবে সমতা ও ন্যায় বিচারের ভিত্তিতে। তিনি উল্লেখ করেন, মার্কাই হক কেবল পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার বিজয় নয়, বরং কাশ্মীরি জনগণের আত্মত্যাগের প্রতিফলন। এ বিজয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে কাশ্মীর ইস্যু নতুন করে জোরালোভাবে উত্থাপিত হয়েছে এবং ভারতের ভ্রান্ত বয়ান কার্যত ভেঙে পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানের রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে কাশ্মীরিরা জীবন ও সন্তান ত্যাগ করতে পারে, কিন্তু স্বাধীনতার প্রশ্নে কখনো আপোষ করে না। ভাষণে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর বক্তব্য স্মরণ করে শাহবাজ শরীফ বলেন, কাশ্মীর পাকিস্তানের গলার শিরা। এই নীতি আজও পাকিস্তানের পররাষ্ট্র নীতির কেন্দ্রে রয়েছে। তিনি কাশ্মীর ও ফিলিস্তিনি পরিস্থিতির মধ্যে তুলনা টেনে বলেন, নিপীড়িত জনগণের মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণ নিশ্চিত করাই আন্তর্জাতিক সম্প্রদায়ের গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের প্রকৃত পরীক্ষা। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মুজাফফরাবাদ সফর করে কাশ্মীরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, তিনি ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও উপযুক্ত জবাবের অঙ্গীকার করেন। এদিকে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে হাজারো ফিলিস্তিনি নিহত হওয়ার পর পাশাপাশি বহু মানুষের কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। আল জাজিরার আরবি এক অনুসন্ধানে উঠে এসেছে, যুদ্ধ শুরুর পর থেকেই এভাবে নিখোঁজ হিসেবে নথিভুক্ত হয়েছেন 2424 জন। 2024 সালের 10 আগস্ট ভোরে গাজা শহরের আল তাবিন স্কুলে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের ভেতরে ছেলেকে খুঁজছিলেন ইয়াসমিন মাহানি। ধোঁয়ায় আচ্ছন্ন এলাকায় তিনি স্বামীকে পেলেও ছেলে সাদ মাহানির কোনো খোঁজ মেলেনি। হাসপাতাল ও মর্গে দিনের পর দিন খুঁজেও ছেলের কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। আল জাজিরার আরবির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ যেমন 2824 জন ফিলিস্তিনিকে নথিভুক্ত করেছে, যাদের দেহের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হামলার স্থানে রক্তের ছিটা বা মাংসের ক্ষুদ্র অংশ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকেনি। সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, প্রতিটি হামলার পর বিয়োজন পদ্ধতি অনুসরণ করা হয়। কোনো বাড়িতে কতজন মানুষ ছিল তা পরিবারের সদস্যদের কাছ থেকে জেনে উদ্ধার হওয়া মরদেহের সঙ্গে মিলিয়ে দেখা হয়। নির্ধারিত সংখ্যার তুলনায় মরদেহ কম পাওয়া গেলে এবং দীর্ঘ অনুসন্ধানের পরও কিছু না মিললে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিখোঁজ হিসেবে নথিভুক্ত করা হয়। তদন্তে বলা হয়েছে, থার্মোবায়োরিক অস্ত্র ব্যবহারের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এসব অস্ত্র বিস্ফোরণের সময় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি করে, যা মানবদেহে মুহূর্তের মধ্যে ভস্মে পরিণত করতে পারে। এতে প্রবল চাপ তৈরি হয়ে দেহের ভেতরের তরল অংশ দ্রুত বাষ্পে পরিণত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল বুর্শ বলেন, মানবদেহের বড় অংশই পানি। চরম তাপমাত্রা ও চাপের ফলে দেহের তরল অংশ মুহূর্তেই ফুটে উঠে টিস্যু বাষ্পীভূত হয়ে যায়, যা বৈজ্ঞানিকভাবে অনিবার্য। অনুসন্ধানে যুক্তরাষ্ট্র তৈরি কয়েকটি নির্দিষ্ট বোমার ব্যবহারের কথা উঠে এসেছে, যেগুলোর বিস্ফোরণে ভবনের কাঠামো আংশিক অক্ষত থাকলেও ভেতরের মানুষ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সিভিল ডিফেন্স জানিয়েছে, বিভিন্ন হামলার স্থানে এসব অস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অস্ত্র ব্যবহারের দায় শুধু ইসরায়েলের নয়, অস্ত্র সরবরাহকারী দেশগুলোর দায়ও এড়ানো যায় না। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তু আলাদা করে
এরকম অস্ত্র ব্যবহার যুদ্ধাপরাধের শামিল। আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনার পরও সহিংসতা কমেনি বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক আইন বিশ্লেষকদের মতে গাজার ক্ষেত্রে বৈশ্বিক বিচার ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়েছে। যুদ্ধ আহতদের স্বজনদের কাছে এসব আইনি ব্যাখ্যার তেমন গুরুত্ব নেই। বুরেইজ শরণার্থী শিবিরে 4 সন্তান হারানো রফিক বদরান বলেন, সন্তানদের দেহের সামান্য অংশ ছাড়া কিছুই উদ্ধার করতে পারেননি। তার প্রশ্ন, ওরা কোথায় চলে গেল? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।